চ্যাপ্টার 282 দিস ইজ ইস্ট বোরো। শিগগিরই পরিত্যক্ত হতে যাওয়া সেই মেডিকেল স্কুল ভবনের ভেতরে মাত্রই শেষ হওয়া গ্যাদারিং থেকে বের হওয়ার জন্য ভিন্ন পথ ধরতেই অড্রে হঠাৎ নিজেকে ভাসমান অবস্থায় আবিষ্কার করল। সে সেই পরিচিত ঘন ধূসর কুয়াশা দেখতে পেল, আর দেখতে পেল সবার ওপরে মাঝখানে বসে থাকা সেই অস্পষ্ট অবয়বটাকে। দিস ইজ আ ক্লু। মিস্টার ফুলের গম্ভীর কণ্ঠস্বরের সাথে সাথে ফিল্ম রিলের মতো কিছু দৃশ্য ভেসে উঠল, আর সেগুলো ছিল একদম রঙিন। ছায়ার ভেতরে কালো পৃষ্ঠরোব পরিহিত লম্বা মানুষ দাঁড়িয়েছিল। সে খুব বেশি পেশিবহুল ছিল না, কিন্তু উচ্চতায় প্রায় 2 মিটারের মতো। তার হালকা হলুদ চুলগুলো কিছুটা কোঁকড়ানো ছিল, আর তার গাঢ় বাদামি চোখ দুটো ছিল তীব্র আক্রোশে হিমশীতল। তার ঠোঁটের কোণগুলো একটু নিচের দিকে ঝুলেছিল, যা তাকে একটা হিংস্র নেকড়ের মতো চেহারা দিয়েছিল। ক্লু? ইস্ট বোরোর ধারাভি স্ট্রিটে বোমা হামলা আর গ্যাভিনের ডুবে মরার ক্লু? এটাই কি সেই খুনি? অড্রে কিছুক্ষণের জন্য শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর পরক্ষণেই সবকিছু বুঝতে পারল। মিস্টার ফুলের কাছে আগে থেকেই ক্লু আছে। তিনি আসলেই অসাধারণ না, তিনি সর্বশক্তিমান। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে সে ফোর্সের দিকে তাকাল। ফোর্স তার মুখোশ আর সার্জিক্যাল টুপি খুলে ঘোড়ার গাড়িতে ওঠার সাথে সাথেই মিস অড্রের কিছুটা অদ্ভুত দৃষ্টি খেয়াল করল। সে সাথে সাথে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার মুখে কি কিছু লেগে আছে? না তো। অড্রে চোখ সরিয়ে নিয়ে নিজের ছদ্মবেশ খোলার আগে আসনে বসে পড়ল। ফোর্স গ্যাদারিংয়ের কথা মনে করে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, মিস অড্রে, তুমি কেন সবাইকে জানালে না যে তুমি স্পেকটেটর ফর্মুলা কিনছ? এইভাবে তো তুমি সাইকোলজি অ্যালকেমিস্টদের সাথে যোগাযোগ করতে পারতে। তার মনে পড়ল যে উদার মিস অড্রে বেশিরভাগ সময় চুপচাপ ছিল। সে শুধু আধ্যাত্মিক শক্তি মেশানো কিছু উপাদান বিক্রি করেছে আর অন্য কিছু জিনিস কেনার ব্যাপারে সাড়া দিয়েছে। অড্রে হালকা হেসে বলল, এই সার্কেলে এটাই আমার প্রথম গ্যাদারিং। আমার মনে হয় এখন পর্যবেক্ষণ করা আর অপেক্ষা করাটাই বেশি জরুরি। আমি পোষণ ফর্মুলার জন্য মুখিয়ে আছি, আর মিস্টিক্যাল আইটেমগুলোর জন্য তো আরও বেশি। কিন্তু আমি নিজেকে বুঝিয়েছি যে তাড়াহুড়ো করার কিছু নেই। কোনো পদক্ষেপ নেওয়ার আগে চারপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই ভালো কৌশল হবে। এটা স্পেকটেটর পাথওয়ের একটা পেশাগত অভ্যাসও বটে। তাছাড়া মিস্টার ওয়ার্ল্ড যে বিয়ান্ডার উপাদানগুলো খুঁজছিলেন, যেমন ডার্ক প্যাটার্ন, ব্ল্যাক প্যান্থার, স্পাইনাল ফ্লুইড বা স্প্রিং অব দ্য এলস ম্যারোক্রিস্টাল, সেসব তো আর ওখানে ছিল না। অড্রে মনে মনে যোগ করল, 18 বছরও পার না হওয়া এই মেয়েটির দিকে তাকিয়ে ফোর্সের হঠাৎ মনে হল সে আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে উঠেছে। সে হঠাৎ নিজেকে নিয়ে হেসে বলল, আমি যদি তখন তোমার মতো হতাম তাহলে এমন একটা মূল্যবান সুযোগ কখনো নষ্ট করতাম না। অড্রের জবাবে একটা পরিমিত হাসি দিয়ে বলল, সকালে আমি আমার কিছু বিশেষ বন্ধুকে জিজ্ঞেস করব ধারাবি স্ট্রিটের বোমা হামলার ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা। তুমি আর শিও একই জায়গায় বসে এই তথ্যের জন্য অপেক্ষা করো। ঠিক আছে? ফোর্স কোনো সন্দেহ ছাড়াই মাথা নাড়ল। মিন্স্ক স্ট্রিটে ফিরে যাওয়ার বদলে ক্লাইন ইস্ট বোরোর ব্ল্যাকপাম স্ট্রিটের এক কামরার অ্যাপার্টমেন্টেই ঘুমিয়ে পড়ল। তার ভয় ছিল যে কালো পৃষ্ঠ রোপ পড়া সেই সন্দেহভাজন খুনির হয়তো কোনো সাঙ্গপাঙ্গ আছে, যারা তাকে রাস্তায় রাস্তায় খুঁজছে। যদিও তার সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল না, আর সে আগে থেকেই ছদ্মবেশ নিয়েছিল বলে তাকে চিনে ফেলারও তেমন কোনো সুযোগ ছিল না। কিন্তু তার ডিভিনেশন থেকে জানা গিয়েছিল যে একটা ঝুঁকি থেকে যায়। তাই সাবধানে থাকার জন্য ক্লাইন মেনে নিয়ে ইস্ট বোরোতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। ভোরবেলা সে আর একটা গাঢ় নীল রঙের শ্রমিকের পোশাক পরে নিল। মাথায় একটা হালকা বাদামি রঙের টুপি চাপিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ল। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে রাস্তায় এসে দাঁড়াল। ঠিক সেই মুহূর্তে হালকা হলুদ আভা মেশানো সাদা কুয়াশায় চারপাশটা ঢেকেছিল। পথ দিয়ে যাওয়া মানুষদের অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছিল, আর সকালের হিমেল হাওয়া তাদের কাপড়ে যেন সেঁধিয়ে যাচ্ছিল। আশপাশের যেসব মানুষ কাজের জন্য ভরে উঠেছিল, ঠিক তাদের মতোই ক্লাইন মাথা নিচু করে দ্রুত পা চালাল। হাঁটতে হাঁটতে সে তার সামনে 40 বা 50-এর কোঠায় থাকা এক লোককে দেখতে পেল। তার গায়ে একটা মোটা জ্যাকেট ছিল, আর কানের পাশের চুলগুলো ছিল ধূসর। সে এক জায়গায় দাঁড়িয়ে পায়চারি করছিল আর শীতে কাঁপতে কাঁপতে একটা সিগারেটের খোঁজ করছিল। অবশেষে সে তার পোশাকের ভেতরের পকেট থেকে একটা খালি ম্যাচের বাক্স বের করল। ম্যাচের বাক্সটা খোলার ঠিক আগ মুহূর্তেই তার ডান হাতটা কেঁপে উঠল। দুমড়ানো মোচড়ানো সিগারেটটা হাত ফসকে মাটিতে পড়ে ক্লাইনের সামনে গড়িয়ে গেল। ক্লাইন থামল, সেটা কুড়িয়ে নিয়ে তার হাতে তুলে দিল। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। এই পুরনো বন্ধুকে ছাড়া আমি বাঁচতে পারব না। আর মাত্র কয়েকটা বাকি আছে। লোকটা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সিগারেটটা নিল। তার চেহারা ছিল ফ্যাকাসে, মনে হচ্ছিল অনেক দিন ধরে দাড়ি কাটা হয়নি। তার চোখের কোণে তীব্র ক্লান্তি যেন উপচে পড়ছিল। সে আক্ষেপ করে বলল, আমি আরেকটা রাতও ঘুমাতে পারিনি, জানি না আর কতদিন এভাবে টিকতে পারব। আমি আশা করি ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন যাতে আজ আমি ওয়ার্কহাউসে ঢুকতে পারি। সে একজন গৃহহীন লোক যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ক্লাইন খুব স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, রাজা আর মন্ত্রীরা তোমাদের সবাইকে পার্কে ঘুমাতে দেয় না কেন? কে জানে,
তবে এই রকম আবহাওয়ায় বাইরে ঘুমালে এমনও হতে পারে যে তুমি আর কখনোই ঘুম থেকে উঠবে না। দিনের বেলাটা তাও একটু ভালো, কারণ তখন একটু গরম কোনো জায়গা খুঁজে পাওয়া যায়। হায়, কিন্তু এর ফলে চাকরি খোঁজার জন্য আমাদের আর সময় বা শক্তি কোনোটিই থাকে না। লোকটা সিগারেটটা ধরিয়ে পরম শান্তিতে তাতে টান দিল। মনে হলো যেন সে তার হারানো কিছুটা শক্তি ফিরে পেয়েছে। সে ক্লাইনের পাশাপাশি হাঁটতে শুরু করল। তার গন্তব্য কুয়াশার শেষে নাকি কুয়াশার আরও গভীরে কোথাও, সেটা বোঝা যাচ্ছিল না। ক্লাইনের ওর সাথে গল্পগুজব করার কোনো ইচ্ছে ছিল না। সে লোকটাকে পেছনে ফেলে দ্রুত হাঁটার কথা ভাবছিল। ঠিক তখনই সে দেখল, একটু আগে স্পষ্ট গলায় কথা বলা ওই লোকটি নিচু হয়ে মাটি থেকে একটা কালো রঙের জিনিস কুড়িয়ে নিল। জিনিসটা দেখতে একদম খেয়ে ফেলে দেওয়া একটা আপেলের বোঁটার মতো লাগছিল। লোকটা ঢোক গিলে ওই ধুলোমাখা ফলের অংশটুকু নিজের মুখে পুড়ে নিল। সে খুব অভ্যস্ত ভঙ্গিতে সেটা চিবিয়ে একদম ভর্তা বানিয়ে তারপর গিলে ফেলল। তার কিছুই আর অবশিষ্ট রইল না। ক্লাইনের অবাক হওয়া চোখের দিকে তাকিয়ে সে নিজের মুখ মুছে নিল। কাঁধ ঝাঁকিয়ে সে এক চিলতে তেতো হাসি হাসল। আমি প্রায় ৩ দিন ধরে কিছুই খাইনি। এই কথাটি ক্লাইনের বুকে গিয়ে লাগল। তার ভেতরে কেমন যেন এক অব্যক্ত অনুভূতি কাজ করতে শুরু করল। সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে বলল, দুঃখিত, আমি এতক্ষণ নিজের পরিচয় দিইনি। আমি একজন রিপোর্টার, আর আমি এখন গৃহহীন মানুষদের নিয়ে লিখছি। আমি কি তোমার একটা ইন্টারভিউ নিতে পারি? চলো সামনের ওই ক্যাফেতে যাই। লোকটা মুহূর্তের জন্য থমকে গেল। তারপর হেসে বলল, কোনো সমস্যা নেই, রাস্তার চেয়ে ওদিকের ভেতরটা অনেক বেশি গরম। ইন্টারভিউয়ের পর তুমি যদি আরেকটু সময় থাকো আর আমাকে ভেতরে আধ ঘন্টা না ১৫ মিনিট ঘুমাতে দাও, তাহলে সেটা আরও ভালো হয়। ক্লাইন হাঁ হয়ে গেল। কিছুক্ষণের জন্য তার মুখে কোনো কথা জোগাল না। সে শুধু চুপচাপ তার ইন্টারভিউদাতা লোকটিকে নিয়ে রাস্তার শেষ মাথার সেই সস্তা ক্যাফেতে গিয়ে ঢুকল। কফি শপের টেবিল আর চেয়ারগুলো বেশ তেলতেলে ছিল। ভেতরের দেয়াল আর জানালার কারণে সেখানে বেশ কয়েকজন খদ্দেরও ছিল। সেখানকার গড় তাপমাত্রা রাস্তার চেয়ে সত্যিই অনেক বেশি ছিল। লোকটা নিজের গলা চুলকে খাবারের ঘ্রাণে নড়াচড়া করতে থাকা অ্যাডামস অ্যাপেলটা লুকোনোর চেষ্টা করল। ক্লাইন তাকে ইশারায় বসতে বলল। এরপর সে ২ বড় কাপ চা, কচি মটরশুঁটি দিয়ে রান্না করা ১ প্লেট ভেড়ার মাংস, ২ পাউরুটি, ২ টুকরো টোস্ট, ১ ভাগ নিম্নমানের মাখন আর ১ ভাগ কৃত্রিম ক্রিমের অর্ডার দিল। সব মিলিয়ে যার দাম পড়ল ১৭.৫ পেন্স। কিছু খাবার খেয়ে নাও। তোমার পেট ভরা হয়ে গেলে আমরা ইন্টারভিউ শুরু করব। খাবার তৈরি হয়ে যাওয়ার পর ক্লাইন সেগুলো নিয়ে তাদের টেবিলে ফিরে এল। এসব আমার জন্য? লোকটা আশা আর বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল। ১ টুকরো টোস্ট আর ১ কাপ চা বাদে বাকি সবই তোমার, ক্লাইনের জবাবে হেসে বলল। লোকটা নিজের চোখ মুছে কিছুটা বুঝে আসা গলায় বলল, তো তুমি আসলে অনেক দয়ালু একজন মানুষ। এতক্ষণ না খেয়ে থাকার পর খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করো না কিন্তু। ক্লাইন সাবধান করে দিল, আমি জানি, আমার এক পুরনো বন্ধু ঠিক এভাবেই মারা গিয়েছিল। মাঝবয়সী লোকটা খুব চেষ্টা করে আস্তে আস্তে খাচ্ছিল। মাঝে মাঝে সে তার চায়ের কাপ তুলে ১ ঢোকে চা গিলে নিচ্ছিল। ক্লাইন সহজেই তার টোস্টটা শেষ করল। সে চুপচাপ লোকটার খাবার শেষ হওয়ার অপেক্ষায় তাকিয়ে রইল। উফ, আমি গত ৩ মাসে, না, গত অর্ধেক বছরেও এত পেট ভরে খাইনি। ওয়ার্কহাউসে ওরা যেটুকু খাবার দেয় সেটা কেবল বেঁচে থাকার মতোই যথেষ্ট। একটু পর লোকটা চামচ নামিয়ে রাখল। তার সামনের প্লেটগুলো তখন একেবারে খালি। একজন সাংবাদিকের ভান করে ক্লাইন খুব সাধারণ গলায় জিজ্ঞেস করল, তুমি ভবঘুরে হয়ে গেলে কিভাবে? এটা খারাপ ভাগ্য ছিল। আমি আসলে একজন শ্রমিক ছিলাম আর বেশ ভালোই জীবন কাটাচ্ছিলাম। আমার এক স্ত্রী ছিল আর ২টো মিষ্টি ছেলে মেয়ে ছিল। কিন্তু কয়েক বছর আগে এক সংক্রামক রোগে তারা সবাই মারা গেল। আমাকেও অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। এই পুরো সময়ে আমি আমার চাকরি, জমানো টাকা আর পরিবার সব হারিয়ে ফেলেছিলাম। এরপর থেকে আমি আর তেমন কোনো কাজ পেতাম না। ঘর ভাড়া নেওয়ার বা খাবার কেনার মতো কোনো টাকা আমার কাছে ছিল না। আমি শুধু রাস্তায় রাস্তায় আর বিভিন্ন পার্কে ঘুরে বেড়াতাম। এর ফলে আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম আর আমার জন্য চাকরি পাওয়া আরও কঠিন হয়ে গিয়েছিল। লোকটার অনুভূতিহীন গলায় কিছুটা নস্টালজিয়া আর বিষাদের সুর বেজে উঠল। সে তার চায় এক চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ফেলল আর আবার বলতে শুরু করল, আমি শুধু একটা ওয়ার্কহাউসে ঢোকার সুযোগের অপেক্ষায় থাকতে পারি। কিন্তু তুমি তো জানোই, প্রতিটি ওয়ার্কহাউসে কেবল সীমিত সংখ্যক লোকই নেওয়া হয়। ভাগ্য ভালো থাকলে আর ঠিক সময় লাইনে দাঁড়াতে পারলে কয়েকটা দিন হয়তো শান্তিতে কাটাতে পারব। একটু শক্তি ফিরে পেলে তারপর কোনো একটা অস্থায়ী কাজ জুটিয়ে নিতে পারব। হ্যাঁ, অস্থায়ী। কিছুদিন পর আমি আবার বেকার হয়ে যাব আর পুরনো সেই চক্র আবার শুরু হবে। আমি জানি না আর কতদিন আমি এভাবে টিকে থাকতে পারব। আমার তো একজন ভালো শ্রমিক হওয়ার কথা ছিল। ক্লাইন একটু চিন্তা করে জিজ্ঞেস করল, তোমার কাছে আর কয়টা সিগারেট বাকি আছে? খুব বেশি বাকি নেই। মাঝবয়সী লোকটি একটা তেতো হাসি হাসল। বাড়িওয়ালা আমাকে তাড়িয়ে দেওয়ার পর আমার সম্পত্তির মধ্যে শুধু এটাই বেঁচে আছে। হ্যাঁ, ওয়ার্কহাউসে এগুলো নিয়ে ঢোকা যায় না, কিন্তু আমি এগুলো আমার কাপড়ের সেলাইয়ের ভেতর লুকিয়ে রাখব।
শুধু সবচেয়ে কষ্টের সময়গুলোতে আমি একটা সিগারেট বের করে টানব, যাতে অন্তত একটু আশা বেঁচে থাকে। আমি জানি না আর কতদিন আমি বাঁচব, তবে তোমাকে বলে রাখি, আমি একসময় খুব ভালো একজন শ্রমিক ছিলাম। ক্লাইন তো আর পেশাদার সাংবাদিক ছিল না, তাই সে সাময়িকভাবে বুঝতে পারছিল না যে আর কি জিজ্ঞেস করবে। সে মাথা ঘুরিয়ে জানালার বাইরে তাকাল। বাইরে থাকা মানুষগুলোর চেহারায় স্পষ্ট ক্ষুধার ছাপ লেগে থাকতে দেখল সে। তাদের মধ্যে কেউ কেউ তুলনামূলকভাবে কিছুটা স্বাভাবিক ছিল, যারা ইস্ট বোরোর বাসিন্দা, কিন্তু অনেকের চোখমুখ ছিল একেবারে অনুভূতিহীন আর চরম পরিশ্রান্ত, যা কোনো মানুষের চেহারার মতো লাগছিল না। তারা ছিল ভবঘুরে। এই দুই দলের মানুষের মধ্যে দৃশ্যমান কোনো বড় পার্থক্য ছিল না। প্রথম দলের মানুষেরা সহজেই দ্বিতীয় দলে পরিণত হতে পারত। যেমন ধরো, আমার সামনে বসে থাকা এই ভদ্রলোক। ক্লাইন যখন আবার ফিরে তাকাল, সে দেখল লোকটা ঘুমিয়ে পড়েছে। তার শরীরটা একটা চেয়ারের ওপর গুটিসুটি মেরে পড়ে আছে। কয়েক মিনিট চুপচাপ থাকার পর ক্লাইন লোকটার গায়ে হাত দিয়ে তাকে জাগাল, আর তার হাতে এক মুঠো তামার পেনি ধরিয়ে দিল। এটা তোমার ইন্টারভিউয়ের পারিশ্রমিক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। লোকটা তখনও ঠিকমতো বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। ক্লাইন দরজার কাছে পৌঁছালে সে গলা উঁচু করে বলল, আমি একটা সস্তা মোটেলে যাব, তারপর গোসল করে এক রাত ভালো করে ঘুমাব, আর তারপর একটা কাজ খুঁজে নেব। দুপুরবেলা ক্লাইন সামারদের বাসায় আয়োজিত একটা পার্টিতে অংশ নিল। সেখানে 10 জন অতিথি ছিল। খাবারের আয়োজনে ছিল আপেলের জুস, স্টেক, রোস্ট করা মুরগি, ভাজা মাছ, সসেজ, ক্রিম স্যুপ আর প্রচুর সুস্বাদু খাবার। তার সাথে ছিল 2 বোতল শ্যাম্পেন আর 1 বোতল রেড ওয়াইন। বাথরুম থেকে ফিরে আসার পথে মিস স্টেলিন সামারের সাথে তার দেখা হল। সে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাল। দুপুরের খাবারটা সত্যিই দারুণ ছিল, খুবই সুস্বাদু। তোমাদের এই আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ। এতে সব মিলিয়ে 4 পাউন্ড 8 সলি খরচ হয়েছে। সবচেয়ে দামি ছিল ওই 3 বোতল ওয়াইন, তবে ওগুলো সবই লুকের সংগ্রহ থেকে নেওয়া। তার একটা নিজস্ব মদের ক্যাবিনেট আছে। সুন্দরী মিস স্টেলিনের জবাবে হাসি মুখে বলল। ক্লাইনের কথা বলার জন্য অপেক্ষা না করেই সে বলে উঠল, তুমি তো শুধু মেরির ব্যাপার থেকেই 10 পাউন্ড আয় করেছ। তুমি যদি এই সৌভাগ্য ধরে রাখতে পারো, তাহলে খুব শিগগিরই তুমিও এমন একটা ভোজের আয়োজন করতে পারবে। আমাদের মতো ক্লাসের মানুষদের মাসে অন্তত একবার বন্ধুদের দাওয়াত দিতে হয়, আর বন্ধুদের বাড়িতেও দাওয়াতে যেতে হয়। তার এই চালচলনের সাথে ক্লাইন ততদিনে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাই সে খুব ভদ্রভাবে সায় দিয়ে বলল, হ্যাঁ, তোমাদের মতো হতে চাইলে আমার আয় বছরে 400 পাউন্ডে গিয়ে ঠেকতে হবে। সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। স্টেলিন সাথে সাথে তার চিবুকটা একটু ওপরে তুলে ধরল। সে খুব কষ্ট করে তার হাসিটা হালকা করে রাখার চেষ্টা করল। 430 পাউন্ড, এটা অবশ্যই 430 পাউন্ড হতে হবে। ডক এলাকা, ইস্ট বালাম ডক, ওয়ার্কার্স অ্যালায়েন্স ট্যাভার্ন। সেও এমন একটা বুটজুতো পড়েছিল যেটা তার উচ্চতা অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। সে মুখে একটা ঘন দাড়ি লাগিয়ে নিজেকে একটা খাটো মাপের লোকের মতো সাজিয়েছিল। সে মিস অড্রের দেওয়া সেই স্কেচের কথা মনে করার চেষ্টা করছিল। খুনি হতে পারে এমন লোকটার ছবি সে নিজের মনে গেঁথে নেওয়ার চেষ্টা করছিল। যদি গ্যাভিনকে সে মেরে থাকে, তবে খুনি হয়তো এই ট্যাভার্নে প্রায়ই আসে। সেও 1 গ্লাস রাই বিয়ার আর দুপুরের খাবারের অর্ডার দিল। তারপর সে একটা কোনায় গুটিসুটি মেরে বসে ধীরে ধীরে খেতে শুরু করল। মাঝে মাঝে সে তার লক্ষ্যের খোঁজে আর চোখে এদিক ওদিক তাকাচ্ছিল। একটু পর ট্যাভার্নের দরজাটা আবার খুলে গেল। সেও নিজের অজান্তেই ওদিকে তাকাল। মাত্র একবার তাকানোর সাথে সাথেই তার চোখের তারাগুলো সংকুচিত হয়ে সূঁচের মতো চিকন হয়ে গেল। সে প্রায় পাথর হয়ে গিয়েছিল। যেই খদ্দেরটি ভেতরে ঢুকেছিল তার উচ্চতা ছিল প্রায় 2 মিটার।